সত্যের সন্ধানে আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি। সত্যের সন্ধানে আপনাকে যুক্ত করা হয়েছে বলেন, বলেন। কথা বলেন। আপনার কথা শোনা যাচ্ছে না। সত্যের সন্ধানে আপনাকে যুক্ত করা হয়েছে। না, আপনি কোন কথা বলছেন না। হ্যাঁ, একটু শব্দ শোনা গেল। সত্যের সন্ধানে বলেন, কথা বলেন। না। আপনার জন্য শুভকামনা আসিফ ভাই। আচ্ছা, আপনার জন্য বলেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। ও, আমি বলতে চাচ্ছি, আমি একটু বাইরে আছি, তারপরেও কথাটা একটু আস্তে হলে ধরে নেবেন। আমাদের দেশে এই যে পীর প্রথা এত ব্যাপক আকার ধারণ করেছে, অলিতে গলিতে খানকা শরীফ করে মোটামুটি মানুষের ব্রেন যেভাবে নষ্ট করে দিচ্ছে, এই ব্যাপারগুলো নিয়ে আপনি একটু কথা বললে খুশি হতাম, এদের এগেনস্টে। ওই খানকা শরীফে যে মানে পীর-টির এগুলার কথা বলছেন? জি জি ভাই। ভাই, খানকা শরীফে পীর-টির এগুলা হচ্ছে বাঙালির অনেক পুরনো সংস্কৃতি। হ্যাঁ? এগুলা মানে তারা যদি গান বাজনা করে ইয়া-টিয়া করে, এগুলো নিয়ে আমার তেমন কোনো বক্তব্য নাই। কিন্তু যদি টাকা পয়সা ইনকাম করে, সেখান থেকে যদি মানুষরে বুং-বাং দিয়ে যদি টাকা পয়সা ইনকাম করে, সেটা তো আমরা অলরেডি বলতেছি যে ধর্ম ব্যবসার বিরোধিতা তো আমরা অলরেডি করতেছি। সেটার ভিতরে ওইটাও পড়ে যাচ্ছে। কিন্তু যদি মানে পীর সাহেবরা যদি গান বাজনা করে, গান বাজনা নিয়ে থাকে, মারেফতি কিছু কাজকর্ম করে, ওই যেগুলো হচ্ছে মারেফতি গান বাজনা, এই যে যেমন ধরেন একজন হুজুর আছে বাংলাদেশে, তাহিরি হুজুর। তাহিরি হুজুর আমার ভালোই লাগে। সে মানে খারাপ লাগে না। সে মানে বেশ কিছু কথাবার্তা আছে, সে একটু মানবিক কথাবার্তা মাঝে, মাঝে বলে। ভালো কথাবার্তা মাঝে, মাঝে বলে। যদিও ইসলামিস্ট, কিন্তু ভালো কথাও তার মধ্যে আছে। এখন সে আবার গান বাজনা করে, গান-টান গায়। মানে প্রেমের গান গায়, ভালোবাসার গান গায়। হ্যাঁ? এগুলা আমার কাছে এগুলারে আমার এত আ যেরকম সৌদি আরবের যে সালাফি ইসলাম, সেটা যেরকমের জঘন্য বর্বর, সেটার মতো আমার কাছে এগুলা মনে হয় না, এগুলা এত খারাপ। এখন এই যে খানকা শরীফের ভিতরে যদি পীর-টির এরা মিলা যদি টাকা-টকা নেয় মানুষের থেকে যে মানুষের যদি বুং-বাং বুঝায়, তখন আমি সেটার বিরুদ্ধে বলতে পারি। কিন্তু এমনিতে তাদেরকে আমি এত মানে খুব একটা গুরুত্ব দেই না। তারা মানে এত ভায়োলেন্ট না। তাদেরকে আমি কখনো দেখি নাই যে তারা জঙ্গি হামলা-টামলা করে মানুষ কাফের-টাফের মেরে ফেলাইতেছে। এরকম খুব বেশি দেখা যায় না। তারা ওই যে গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে। এখন এদেরকে আমি কি বলব ভাই? এরা তো আমার এত বড় শত্রু না। এখন ঠিক আছে, আপনি একভাবে চিন্তা করছেন। আমি যেটা দেখেছি, আমিও বিভিন্ন দরবার শরীফ এবং এই যে আপনি বাউল গানের কথা বললেন, বাউলরা একটু আছে, ওরা গান বাজনা করে, টাকা পয়সা কিছু নেয় ওদের পারিশ্রমিক হিসাবে। কিন্তু দরবার ভিত্তিক যেগুলো, যেমন আপনি চন্দ্রকোনা ধরতে পারেন, বারিশা ধরতে পারেন, এরকম যত অসংখ্য দরবার হয়েছে বাংলাদেশে, এগুলো টাকা এমন ভাবে নেয়, আপনাকে এমন ভাবে মানুষের সামনে এমন এমন কথা বলে টাকা নিবে যে আপনি ওইখানে সামাজিক একটা ইয়ের মধ্যে পড়ে যাবেন, যে তখন লজ্জার খাতিরে অনেকে দিয়ে দেয়। যেমন আমিও অনেক বিরোধিতা করছি, আমি গেছিলাম বেশ কয়েকটা ইয়েতে, আমি ঘুরছি, দেখছি, এবং এদের এই সমস্ত কার্যক্রম এবং এই আপনাদের এই রেফারেন্স গুলো মিলাইতে গেলে যখন বুঝতে পারি যে এরা পুরোটাই ভুয়া, শুধু এরা টাকা নিয়ে নিজেদের জৌলুস বাড়াচ্ছে, তো তখন আমার ভিতরে একটা বিদ্রোহ কাজ করে। এবং আমি ওই আমার জ্ঞানের মধ্যে থেকে কিছু যুক্তি তর্ক এদের সাথে যখন করতে বসি, তখন তো এরা মোটামুটি আমাকে এক ধরনের এই নাস্তিক আখ্যা দিয়ে বসে যে আপনি এই ধর্ম মানেন না। তা আমি বলি না, যুক্তিতে না মিললে তো আমি মানবো না। এটা আপনি এই ভুয়া কথা বললে তো আমি বুঝবো না, শুনবো না, আপনি রেফারেন্স দেন। তো তখন তাদের সাথে এক ধরনের মোটামুটি হয় বাইরে। তো একটু ওই যে আপনার কথা তো অনেক শুনি, যে বাইরে ওইভাবে প্রতিবাদ বা ওইভাবে বিদ্রোহ করি না, যেহেতু বাংলাদেশে বসবাস করলে এগুলো করা খুবই মুশকিল। আমাদের সমাজের মানুষ এত অথর্ব, এত বিবেকহীন, মানে তাদের ব্রেন কাজই করে না। তো আমি ওইভাবে বলছিলাম, এর জন্য সুনির্দিষ্ট কিছু আহ আপনাকে পাঠানো যেতে পারে, যে এই জায়গায় এইভাবে টাকা পয়সার লেনদেন হয়। তো সেটা যদি আপনি চান আর কি। এগুলো আমি জানি অলরেডি ভাই। কিন্তু এগুলা হচ্ছে এগুলা আমার কাছে এত ভয়ংকর মনে হয় না। যেগুলা যতটা ভয়ংকর আমার মনে হয় যে সৌদি আরবের যে সালাফি ইসলাম, তালেবান বা দেওবন্দ মাদ্রাসা, এগুলা আমার কাছে মনে হয় প্রাতিষ্ঠানিক। হ্যাঁ? প্রাতিষ্ঠানিক যখন হয়, যখন শরীয়ত কায়েম করতে চায়, তখন হচ্ছে প্রবলেম। আর এরা হচ্ছে মারেফতি, এরা হচ্ছে তরিকতি, হ্যাঁ? তরিকত ফলো করে। তো এদেরকে আমার হ্যাঁ, কাছে মনে হয় যে এরা শরীয়তের থেকে তরিকতরে বেশি গুরুত্ব দেয়। তরিকতরে বেশি গুরুত্ব দিলে আমার মনে হয় এদেরকে এত বেশি পাত্তা দেওয়ার কিছু নাই। এরা এত বিষ নাই। এই সাপে এত বিষ নাই। হ্যাঁ? যেই সাপের বিষ বেশি, সেই সাপের আগে ধরতে হবে। তারপরে যদি ওই সাপে আমরা কাবু করতে পারি, পরে আমরা না হয় এটা এই সমস্ত টুটাফুটা যে সাপ আছে, সেগুলো আমরা ধরবো পরে। সত্য চন্দনে ভাই, আজকে আর কি কিছু বলবেন আপনি? আর কোনো বিষয় আছে? না না, অনেক ভালো লাগছে। আবার আগামীতে কোনো এক সময় যুক্ত হবো, তখন হয়তো অন্য বিষয় নিয়ে আলাপ করবো। ভালো থাকবেন আপনি, আসিফ ভাই। আপনিও ভালো থাকবেন। আপনার জন্য শুভকামনা রইলো। আপনাকে বিদায় জানাচ্ছি তাহলে। পরের জনকে যুক্ত করি। ডক্টর জোবায়ের আপনাকে যুক্ত করা আছে। বলেন আপনি।
জি আসিফ সাহেব, আমি চিনতে পেরেছেন? 2 দিন আগে জয়েন হয়েছিলাম। আমি তো একটু ভুলে যাই। আপনি যদি একটু মনে করায় দিতেন বা যদি এমন কোনো কথা বলতেন যেটা শুনলে আমার হয়তো মনে পড়বে। আচ্ছা ঠিক আছে, আজকে যেহেতু নতুন দিন, নতুন বিষয় নিয়ে শুরু করি। আচ্ছা, আমার আপনার কাছে প্রশ্ন, সেটা হলো এই যে বিগ ব্যাং থিওরি, তো বিগ ব্যাং থিওরির যে প্রথম ব্লাস্টটা, যে মেসিভ ব্লাস্ট বিজ্ঞানীরা বলে থাকেন, যেটা একটা ইট ওয়াজ এ মেসিভ ব্লাস্ট ব্লাস্ট। না তো ভাই, এটা সম্প্রসারণ। ব্লাস্ট না, সম্প্রসারণ। বিস্ফোরণ হয় নাই কোনো, সম্প্রসারণ হয়েছে। আচ্ছা, তো এটার ইংরেজি শব্দ কি হবে? সম্প্রসারণ। আচ্ছা ঠিক আছে, ইংরেজি শব্দ হবে সম্প্রসারণ। এখন বিগ ব্যাং। বিগ ব্যাং এই শব্দটা হচ্ছে একটা সাংবাদিকদের দেয়া শব্দ, মানে কথা, হ্যাঁ? সাংবাদিকরা যখন এই জিনিসটা নিয়ে লিখেছে ১ম, তখন তারা নাম দিয়েছে এটাকে বিগ ব্যাং। কিন্তু আ এটাকে বিজ্ঞানীরা এটাকে বিগ ব্যাং বলে না। এটাকে আ এক্সপানশন বলে বা এই টাইপের কি যেন একটা শব্দ বলে, হ্যাঁ? তাদের ভাষাটা একটু ভিন্ন। তারা বলে যে সম্প্রসারিত হয়েছে। তারা আ মানে বোমা বিস্ফোরণের মতো যে ঠাস করে ফিরে গেছে এইরকম কথা তারা বলে না। এক্সপানশন বলে, হ্যাঁ? এক্সপান্ডিং ইউনিভার্স এটা বলে তারা। আপনি একটু মানে যদি আপনি যদি চান তাহলে আপনি আপনার যদি ChatGPT বা Gemini থাকে তাহলে তাকে গিয়ে জিজ্ঞেস করেন যে ওইখানে কি কোনো বিস্ফোরণ হয়েছিল নাকি সম্প্রসারণ হয়েছিল? তারা আপনাকে বলে দিবে যে সেটা সম্প্রসারণ হয়েছিল। কিন্তু ১ম দিকে সম্প্রসারণের মাত্রাটা ছিল অনেক বেশি। এই কারণে আপনি এটাকে যদি মানে বিস্ফোরণ বা বিগ ব্যাং বলেন, টেকনিক্যালি এটা ভুল হয় না। কিন্তু এটা বিজ্ঞানীদের বক্তব্য এটা না যে এটা বিস্ফোরণ হইছে। ঠাস করে ফুইরা গেছে। এটা ভাই মানে আল্লাহু আকবার বইলা ঠাস করে বোমা ফুটছে এরকম কিছু না ভাই আসলে, হ্যাঁ? তাহলে এটার যে আপনি যেটা বললেন যে সম্প্রসারণ, তো সম্প্রসারণ তো ছোট্ট বিন্দু থেকে হয়। তাহলে ওই বিন্দুটা কিভাবে শুরু হয়েছিল বা ওইটা কে শুরু করলো? এই আপনি কি কোয়ান্টাম ফ্লাকচুয়েশন কাকে বলে বোঝেন? না, আপনার থেকে বুঝতে চাচ্ছি আমি। ভাই এই জিনিসগুলো তো অনার্স কোর্স করে মানুষ এই জিনিসগুলোর উপরে। কোয়ান্টাম ফ্লাকচুয়েশন এর উপরে মানুষ অনার্স লেভেলের পড়ালেখা করে। ৪ বছরের পড়ালেখা। আপনি যদি মনে করেন যে আসিফ মহিউদ্দিনের লাইভে গিয়ে আমি ৪ বছরের অনার্স কোর্স আমি না, ১৫ না, না, মিনিটে শিক্ষা ৪ আসমু। বছর ডক্টর জুবায়ের ভাই শিখব না। আপনার একটু শুধু কথাটা আপনার কথাটার চিন্তা মাঝখানে যদি আপনি কথা বলেন, কথার মাঝখানে যদি আপনি কথা বলেন তাহলে কথা কিভাবে বলবো? আপনি যদি ৪ বছরের অনার্স কোর্সের পড়ালেখা যদি আপনি মনে করেন যে আসিফ মহিউদ্দিনের লাইভে গিয়ে আমি ১৫ মিনিটে শিক্ষা আসমু। কিভাবে কোয়ান্টাম ফ্লাকচুয়েশন কিভাবে হয়? শূন্য অবস্থাতে কিভাবে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন কণিকার উৎপত্তি ঘটে এবং কিভাবে কণিকাগুলা মিলায় যায় স্বতঃস্ফূর্তভাবে। মানে যেগুলোর পেছনে কোনো কারণ নাই। আবারও বলছি, শূন্য অবস্থা হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা অবস্থা, এমন একটা স্টেট, যেই স্টেটে স্বতঃস্ফূর্তভাবে কোনো কারণ ছাড়া বিভিন্ন ধরনের কণিকার উৎপত্তি ঘটে, আবার বিভিন্ন ধরনের কণিকা বিলুপ্ত হয়ে যায়। এটার কোনো কারণ নাই। মানে শূন্য অবস্থা হচ্ছে তার মানে বৈশিষ্ট্যগতভাবে একটা আনস্টেবল স্টেট। মানে হচ্ছে গিয়ে সেটা কোনো স্টেবল স্টেট না, সেটা একটা আনস্টেবল স্টেট। এই আনস্টেবল স্টেটে অনেক ধরনের কণিকার উৎপত্তি ঘটে এবং অনেক ধরনের কণিকা সেই কণিকাগুলো আবার বিলুপ্ত হয়ে যায়। এই যে কণিকাগুলো সৃষ্টি হয় বা তৈরি হয়, উৎপত্তি ঘটে, এই উৎপত্তি ঘটা এবং ধ্বংস হয়ে যাওয়া, এই অবিরাম উৎপত্তি হওয়া এবং ধ্বংস হয়ে যাওয়ার মাঝখানে অতি সামান্য অংশ অবশিষ্ট থেকে যায়। যতটুকু উৎপত্তি ঘটছে ততটুকু বিনাশ হয় না। অতি, অতি, অতি সামান্য একটা অংশ রয়ে যায়। অবশিষ্টাংশ বলে এটাকে। ওই অবশিষ্টাংশ থেকে সমস্ত মহাবিশ্বের উৎপত্তি। ওই যে যেই মানে ছোট বিন্দুটার কথা আপনি বলছেন, সেই ছোট বিন্দুটার উৎপত্তি ওইখান থেকে। নাথিংনেস থেকে। এই যে দেখেন একজন আ এখানে কয়েকজন লিখে দিয়েছে যে আ শূন্যস্থান বা ভ্যাকুয়ামের মধ্যেও সবকিছু স্থির থাকে না। এখানে ছোট কণার গুলার সৃষ্টি এবং ধ্বংস অবিরাম ঘটে। এটা হচ্ছে বর্তমান বৈজ্ঞানিকভাবে একটা প্রতিষ্ঠিত বক্তব্য যে শূন্যস্থান একটা আনস্টেবল স্টেট, যেখানে কোনো কিছু স্থির থাকে না, ছোট ছোট কণিকার উৎপত্তি ঘটে এবং ছোট ছোট কণিকা অবিরাম ধ্বংস হয়ে যায়। মাঝখানে যে অবশিষ্টাংশ থাকে সেটা থেকে এই মহাবিশ্বের উৎপত্তি। এখন এই জিনিসটা কিভাবে ঘটে, কেন ঘটে, এই ছোট কণিকাগুলা কি, এগুলা জানতে হইলে তো আপনার অনার্স লেভেলের কোর্স করতে হবে। কিন্তু এখন হচ্ছে যেহেতু টেকনোলজির যুগ, এখন আর সেই সময় নাই যে আমরা এখন না জেনে বসে থাকবো। এখন আপনার কাছে জেমিনি আছে, চ্যাট জিপিটি আছে। আপনি যদি চান আপনি চ্যাট জিপিটিটা বের করেন, আপনার স্ক্রিনে শেয়ার করেন। আমি আপনাকে কমান্ড বলতেছি, আপনি কমান্ডটা টাইপ করেন, দেখেন চ্যাট জিপিটি কি উত্তর দেয়। চ্যাট জিপিটি থেকে আপনি এবং আমি দুইজন মিলে সেখান থেকে জিজ্ঞেস করি যে কিভাবে ঘটে। আপনার কাছে কি চ্যাট জিপিটি আছে ভাই? আচ্ছা, ChatGPT আছে, ঠিক আছে। আমি আপনার এটা নোট আপনি করে একটু রাখছি। এটা নিয়ে পরে আমি শেয়ার গবেষণা করব। একটু শেয়ার করেন।
শেয়ার কিভাবে করবো বুঝতেছি না এখান থেকে। স্ক্রিন শেয়ার ওই করবেন এখানে, এই যে দেখেন একটা শেয়ার বাটন আছে। আপনি কি মোবাইল ফোনে? হ্যাঁ, আমি মোবাইল ফোনে। তাহলে শেয়ার করতে পারবেন না। তাহলে আপনি যখন ডেস্কটপ দিয়ে ঢুকবেন তখন শেয়ার করবেন। তখন আমি আপনাকে দেখায় দিব ঠিক আছে। কিভাবে ChatGPT এটা কে আমি প্রশ্ন করতে এটা হয়। এটা আমি নোট করে ChatGPT রাখলাম, সমস্যা নাই। আধুনিক বৈজ্ঞানিক এবং যৌক্তিক উত্তরগুলা কিভাবে দিবে। ChatGPT আবার সবাইকে মানে সঠিক উত্তর দেয় না। ChatGPT আবার এটা নিয়ে টালটোপাল্টি করে। ওরা আবার মানে খুব ভালো করে ইনস্ট্রাকশন দিয়ে নিতে হয় ১ম এ যে তুমি ভুং-ভাং কোনো উত্তর দিবা না। তুমি যেটা উত্তর দিবা একদম প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক তথ্য প্রমাণ থেকে যুক্তির নিরিখে আমাকে উত্তর দিবা। তখন আবার সে আবার এইরকম ঠেলা মেরে মেরে দিলে তখন আবার সে ঠিকঠাক উত্তর দেয়। তো আপনি যদি মানে পরবর্তী লাইভে যুক্ত হন তাহলে আমাকে বইলেন। আমি কি কমান্ড দিতে হবে শুরুতে সেটা আপনাকে বলে দিব। সেই কমান্ড দিয়ে আপনি দেখবেন ChatGPT কি বলে এবং কি তথ্য প্রমাণ দেখায়। ChatGPT, Gemini এগুলোর মাধ্যমে এখন আপনি অনেক কিছু যেই জিনিসগুলা জানা খুব কঠিন ছিল আগে, অনেক বই পড়তে হইতো। আমি তো এগুলা পড়তে অনেক বই পড়তে হইছে এগুলা বুঝতে। বুঝতাম না এগুলা কেমনে কি কিছুই মাথায় ঢুকতো না। কিন্তু পরে এই যে যখন ChatGPT আসছে তখন আমি অনেক এমন জিনিস আমি জানতে পারতেছি এখন। ইন্টারনেট আসার কারণে আমি অনেক আগে তো লাইব্রেরিতে ঘুরতে হইতো বই পড়ার জন্য। বই পাইতাম না। একটা বই কোন মানে অমুক শহরে ওই বইটা আছে। আমি ওই অমুক শহরে যাইতাম ওই বইটা সংগ্রহ করতে। কি পরিমাণ মানে মুসিবত। কিন্তু এখন আমি ইন্টারনেটে চাপ মারি ক্লিক করি পিডিএফ বের হয়ে যায়। এই যে আমাদের কাছে যে এখন হাতের কাছে সমস্ত জ্ঞান বিজ্ঞান আছে। এখন যদি আপনি বলেন যে ভাই আমি কিছুই জানি না ভাই, তাইলে তো এটা একটা ভুল কথা হবে। আপনার তো স্কোপ আছে জানার। হ্যাঁ, বলেন। আচ্ছা, আমার ২য় প্রশ্নটা হচ্ছে, আপনার কথা আমি নোট করে রাখলাম। এটা আমি গবেষণা করব। আপনিও আমাকে বলছেন, ধন্যবাদ আপনাকে। এরপরে ২য় প্রশ্নটা হচ্ছে যে, আমি একজন সায়েন্সের স্টুডেন্ট হিসেবে এতটুকু আমার পড়াশোনা করেছি যে, মানুষের ব্রেইনে এক ধরনের সারভাইভাল ইনস্টিংক্ট আছে। অর্থাৎ সে প্রতিরক্ষার জন্য, বাঁচার জন্য তার মধ্যে এরকম কিছু সত্তাগতভাবে বৈশিষ্ট্য আছে। ভাই যেরকম মানুষ একটা বিপদের মধ্যে কথাটা যখন ভুল কথা পড়ছে। ভাই। কথাটা ভুল কথা ভাই। সঠিক কথাটা হবে এরকম যে, যে সমস্ত প্রজাতির ভিতরে সারভাইভাল ইনস্টিংক্ট ছিল, তারা ইভোলিউশনারি টাইমলাইনে বেটার সারভাইভ করছে। যাদের ভিতরে এই প্রেরণাটা ছিল যে বাইচা থাকতে হবে, তারা বেটার সারভাইভ করছে। যাদের ভিতরে এই প্রেরণাটা ছিল না, তারা সারভাইভ করার যে মানে টাইমলাইন, সেই সারভাইভ করার টাইমলাইনে তারা বিলুপ্ত হয়ে গেছে। তারা মারা গেছে। সেই সমস্ত প্রজাতি টিকে থাকতে পারে নাই। যাদের ভিতরে ছিল তারা বেটার সারভাইভ করছে। এইভাবে একটা বৈজ্ঞানিক বক্তব্য এইভাবে দিতে হয়। আপনি যেই কথাটা বলতেছেন সম্পূর্ণ ভুল কথা। এই কথার কোনো মূল্য নাই। আপনি কোনো বৈজ্ঞানিক কথাবার্তা বলতেছেন না। আপনি যেই কথাবার্তাগুলা বলতেছেন এগুলো হইতেছে এলাকার হুজুরগুলোর মতো সুনাহাগা হুজুর যেগুলো আছে সেগুলোর মতো কথাবার্তা বলতেছেন। এই সমস্ত কথা বিজ্ঞানের জগতে এই সমস্ত কথার ২ পয়সার কোনো মূল্য নাই। বৈজ্ঞানিক বক্তব্যটা হচ্ছে যে সমস্ত প্রাণীর ভিতরে টিকে থাকার টেন্ডেন্সি ছিল সেই সমস্ত প্রাণী বেটার সারভাইভ করছে। বেটার সারভাইভ করার কারণে তারা তাদের পরবর্তী প্রজন্ম জন্ম দিতে পারছে, খাদ্য গ্রহণ বেশি করতে পারছে, টিকে থাকার জন্য লড়াই বেশি করতে পারছে। এই জন্য তারা বেশি টিকে থাকতে পারছে। তারা তাদের যে মানে পরবর্তী প্রজন্ম, সেই পরবর্তী প্রজন্মে তাদের জিনগুলাকে স্প্রেড করতে পারছে। সেই জিনগুলাকে স্প্রেড করার কারণে সেই প্রজাতিগুলা বেশি সারভাইভ করছে। এমন না যে তাদের ভিতরে ছিল, এইজন্য তারা মানে মানে তাদেরকে আল্লাহ পাক মাথার ভিতরে দিয়া দিছে, তোরা সারভাইভ করবি তোরা। তখন তারা গিয়া গুতাগুতি করে সারভাইভ করছে, ব্যাপারটা এরকম না ভাই। র‍্যান্ডমলি মানুষের ভিতরে নানা ধরনের জেনেটিক ভেরিয়েশন তৈরি হয়। সেই জেনেটিক ভেরিয়েশনের ভিতরে যাদের ভিতরে এই ক্ষমতাগুলা থাকে সেই তারা বেটার সারভাইভ করে। যেমন ধরেন আপনি এখন বিয়ে করলেন। আপনার ১০ টা বাচ্চা-কাচ্চা নিলেন। আগের কালে ১০ টা ২০ টা বাচ্চা-কাচ্চাই নিত মানুষ। ১০ টা বাচ্চা নিলেন, ১০ টার ভিতরে ৩ টা হয়ে গেল প্রতিবন্ধী আর বাকি ৭ টা হইল গিয়ে আ মোটামুটি আরকি। এই ৩ টা যে প্রতিবন্ধী হইল তারা আর মানে খুব ভালো কোনো মেয়েকে বিয়ে করা বা খুব ভালো সংসার করা বা বাচ্চা-কাচ্চা পয়দা করা এই প্রক্রিয়ার ভিতর দিয়ে যাওয়ার সম্ভাবনাটা তাদের কমে যাবে। কারণ তারা তো প্রতিবন্ধী। এই কারণে তারা ওই আবার একটা নতুন প্রজন্ম তৈরি করা সেইটা করতে করাটা তাদের জন্য খুবই ডিফিকাল্ট হবে। কিন্তু বাদবাকি যে ৭ টা বাচ্চা-কাচ্চা আছে, সেই ৭ টা বাচ্চা-কাচ্চার ভিতরে আবার দেখবেন আপনি যে বেশি পুষ্টিকর খাবার খাইছে, যে বেশি পড়ালেখা করছে, যে বেশি শারীরিক পরিশ্রম করছে, সে একটা ভালো পরিবার গঠন করতে পারবে, একটা ভালো চাকরি-বাকরি পাবে, একটা ভালো খাবার-দাবার পাবে। সে তখন একটা ভালো পরিবার গঠন করতে পারবে এবং তার পরিবারটা সুখী পরিবার হবে। সে বাচ্চা-কাচ্চা জন্ম দিতে পারবে বেশি। তার মানে হচ্ছে আপনি ১০ টা বাচ্চা-কাচ্চা জন্ম দিছিলেন। ১০ টা বাচ্চা-কাচ্চার ভিতরে ৩ টা যেহেতু প্রতিবন্ধী হইছে তারা ওইখানেই তাদের শেষ। তাদের আর ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হবে না। কিন্তু যেই বাচ্চাটা
বেটার সার্ভাইভ করতে পারতেছে। সে হচ্ছে গিয়ে খাবার-দাবার ভালো পুষ্টিকর খাবার খাইছে, দৌড়াদৌড়ি করছে, এক্সারসাইজ করছে, পড়ালেখা করছে। তার সার্ভাইভ করার তার পরবর্তী প্রজন্মকে তৈরি করার সম্ভাবনাটা বৃদ্ধি পাবে। সে আবার কি করবে? সে আবার বাচ্চা-কাচ্চা জন্ম দিবে। তার যে জিনগত বৈশিষ্ট্যগুলা, সেই জিনগত বৈশিষ্ট্যগুলা পরবর্তী প্রজন্মে ট্রান্সফার হবে। তার বাচ্চা-কাচ্চাগুলা অনেক ক্ষেত্রেই এটা হওয়ার কথা যে তার বাচ্চা-কাচ্চাগুলা তার যে বৈশিষ্ট্যগুলা, সেই বৈশিষ্ট্যগুলার একটা গুরুত্বপূর্ণ অংশ ধারণ করবে। এইভাবে প্রজন্মের থেকে প্রজন্ম পর্যন্ত যেতে থাকবে। এমন না যে আল্লাহ পাক দিয়া দিয়েছে আমাকে সার্ভাইভাল টেন্ডেন্সি এইজন্য আমরা টিকা আছি। না ভাই এরকম না। তাইলে এরকম হইলে ওই যে আপনার যে ৩ টা প্রতিবন্ধী শিশু ছিল তাদেরও সার্ভাইভ করার একই টেন্ডেন্সি থাকতো। যাদের আমি যেটা বিজ্ঞানীরা যেটা বলে সেটা হচ্ছে যাদের ভিতরে এই সার্ভাইভ করার টেন্ডেন্সিটা বেশি থাকছে, তারা বেটার সার্ভাইভ করতে পারছে এবং তারা পরবর্তী প্রজন্ম তৈরি করতে পারছে। হ্যাঁ, ডক্টর জুবায়ের এবার বলেন। হ্যাঁ, জি আসিফ সাহেব, আমি কিন্তু আপনার আলোচনা প্রায় ২৪ ঘন্টা থেকে ২৪ ঘন্টায় শুনি। আপনি কিন্তু কথা বলতেছেন, আমাকে কিন্তু স্পেস দিতেছেন না। আমি তো না আপনার যদি মনে হয় যে আমি আপনাকে স্পেস দিতেছি না তাহলে আমার লাইভে আইসেন না ভাই। আমার তো দরকার নেই ভাই আপনারে। না, না, এই যে আপনি আপনি তো বলে গেলেন কিন্তু আমি মাঝখানে, আপনি বললেন যে মাঝখানে কথা বলি না। আপনারা যে আচ্ছা আমি ঠিক আছে, বলতে এটা বাদ দিবই দিলাম। আপনার কথাই এখন আমি আপনারা যে আমি বলতে দিবই এমন কোন দস্তখত তো আপনারে আমি দেই নাই ভাই। হ্যাঁ, আমার এমন তো দেই নাই যে আমার লাইভে যে আসেন ভাই, আহেন ভাই। আমার লাইভে এসে আপনারা কথা কইতে দিমু ভাই, আহেন ভাই। ওই ভাই আহেন ভাই, আহেন ভাই। এইভাবে তো আমি কাউরে ডাকি নাই ভাই। হ্যাঁ, আপনি নিজের ইচ্ছায় আসছেন। না, ঠিক আপনারা আছে, যদি আমি কথা বলতে দেই না, ঠিক আছে। আপনারা যদি আমি কথা বলতে দেই, তাইলে সেটা হবে আমার সৌজন্যতা। মনে করেন আপনি যখন আমার বাসায় আসবেন, তখন যদি আপনারে আমি চা খাইতে দেই, তাইলে সেটা হবে আমার সৌজন্যতা। আমার এমন কোনো বাধ্যবাধকতা নাই যে আপনারে আমি চা খাইতে দিমুই, আপনারে আমি কাচ্চি বিরিয়ানি খাওয়ামুই, আপনারে আমি ভুনা খিচুড়ি খাওয়ামুই, এরকম কোনো বাধ্যবাধকতা আমার নাই ভাই। আপনি যদি আমার ঘরে আসেন, তাইলে আমি আপনারে হয়তো কিছু না খাওয়ায়ও বিদায় করতে পারি, আবার পানি খাওয়ায়ও বিদায় করতে পারি, আবার কাচ্চি বিরিয়ানিও খাওয়াইতে পারি। এটা আমার খেয়াল খুশি। আমি বুঝবো যে আপনারে আমি কি খাওয়ামু। আপনি এটা দাবি করতে পারেন না যে ভাই আপনার বাড়িতে গেলাম ভাই, কাচ্চি বিরিয়ানি তো খাওয়াইলেন না ভাই, ভুনা খিচুড়ি দিয়ে গরুর মাংস খাইতে চাইছিলাম, খাওয়াইলেন না তো ভাই। না ভাই, আপনি তো আমার বাসায় সেই দাবি করতে পারেন না। কারণ এটা তো আপনার বাসা না ভাই। আপনার বাসায় গিয়ে আপনি খাইবেন। আপনার লাইভ করেন, লাইভে বইসা আপনি নিজে আ সারাক্ষণ পেঁচাল পারেন। আপনার লাইভ তো আমি শুনতেও যাবো না ভাই। আপনি আপনার লাইভ করেন, লাইভে গিয়ে আপনি পেঁচাল পারেন। অসুবিধা কি? আমি তো সেটাতে বাধা দিচ্ছি না। কিন্তু আমার লাইভে কে কতক্ষণ কথা বলবে সেটা তো আমি ডিসাইড করব। যদি আমি দেখি আপনার ভিতরে সেই যোগ্যতা আছে এবং সেই আ মানে গুণ আছে, তাহলে আমি আপনার সাথে অনেকক্ষণ কথাবার্তা বলব। কিন্তু যদি আমি দেখি যে আপনার ভিতরে সেরকম কিছু নাই, হুদাই আপনি বাগর করেন, তাহলে ভাই এই বাগর আমার লাইভে আমি করতে দেই না ভাই। আচ্ছা ঠিক আছে, সেটা বাদ দিলাম। আচ্ছা এখন ২য় প্রশ্নে আসি। সেটা হলো যে আ বর্তমানের মনোবিজ্ঞান এবং যে আমরা যেই পৃথিবী যে সায়েন্স এর উপরে দাঁড়িয়েছে, এই বিজ্ঞানী এখন স্বীকার করতেছে যে মানুষের দেহের মধ্যে ডেঞ্জার মোমেন্ট বলে আ আচ্ছা একটা জিনিস আছে। কোন বিজ্ঞান স্বীকার করেছে আগে এটা একটু দেখান তো আমাদেরকে। কোন একটা পিয়ার রিভিউড জার্নাল পেপার দেখান তো একটু। হ্যাঁ, যেমন ব্যাপার আপনি সায়েন্স ডেইলিতে যেতে পারেন। না, পিয়ার রিভিউড একটা জার্নাল পেপার দেখান। পিয়ার রিভিউ কাকে বলে জানেন? না, না পিয়ার রিভিউ কাকে বলে আমি জানি না। আপনি একজন ডাক্তার, আপনি পিয়ার রিভিউ কাকে বলে এটা জানেন না? না, আপনার বাসায় পিয়ার রিভিউ কি হতে পারে সেটা আমি জানি না। পিয়ার রিভিউ সারা পৃথিবীর মানুষ জানে। যারা পড়ালেখা করছে, অনার্স পড়ালেখা করছে তারা পিয়ার রিভিউ কাকে বলে সেটা জানে ভাই। আপনি একজন ডাক্তার, আপনি কোথা থেকে পাস করছেন? এখন এখন কোন ব্যক্তি যদি পার্সোনাল ভাবে যদি সে গবেষণা করে, সে পার্সোনালটা তো তার আপনি কি কাছে ডাক্তার পার্সোনাল। কি এখন সে পার্সোনাল যদি ভাবে বলে গবেষণা করে আপনি কি পার্সোনাল ভাবে গবেষণা করে ডাক্তার হইছেন? না, আমি পার্সোনাল ভাবে আমি গবেষণা করব সেটা আমার পার্সোনাল বিষয়। কিন্তু আমি তো একটা আপনাকে প্রাতিষ্ঠানিকের মধ্যে জিজ্ঞেস লেখাপড়া করেছি, করে তারপর আমি আপনি যে ডক্টর। ডক্টর লিখে রাখছেন, ডক্টরটা কোন মেডিকেল কলেজ থেকে আপনি পাস করছেন সেটা জিজ্ঞেস করছি। পার্সোনাল গবেষণা করে কেউ ডাক্তার হতে পারে না ভাই। এটা সম্ভব না। ফাও কথা বইলে আমার সময় নষ্ট করেন না। আচ্ছা আপনাকে জিজ্ঞেস করছি কোন মেডিকেল কলেজ থেকে পাস ঠিক করছেন। আছে। পার্সোনাল আমি গবেষণা করি নাই। পার্সোনাল আমি একাডেমিক ভাবে লেখাপড়া করে ডাক্তার। আচ্ছা যাই হোক, আপনি আমার প্রশ্নের এটা উত্তরটা দেন। আপনাকে জিজ্ঞেস যে করেছি, ডেঞ্জার মোমেন্ট বলে কোনো তথ্য আছে কিনা? জিজ্ঞেস করেছি কোন মেডিকেল কলেজ থেকে পাস করছেন ডাক্তারি। না, আপনি আমার আমার প্রশ্ন আপনাকে জিজ্ঞেস আমার করেছি উত্তরটা আগে দেন, এরপরে আমি আপনারটা আপনি দেই। আমি তো আপনি একটা বেসিক জিনিস জানেন না? পিয়ার রিভিউড জার্নাল পেপার কাকে বলে? এটা একটা বেসিক জিনিস। এটা আমি স্কুল জীবন থেকে জানি এই জিনিসটা কি। আপনি বলতেছেন যে আপনি একজন ডাক্তার, অথচ আপনি পিয়ার রিভিউড জার্নাল পেপার কাকে বলে? এই জিনিসটা আপনি জিন্দেগিতে আজকে ১ম শুনছেন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যে কত খারাপ এই ভাই আপনি কি গরুর ডাক্তার নাকি ছাগলের ডাক্তার একটু কন তো? পশু পাখির ডাক্তার নাকি? ভিডিওটা অন করেন। ডাক্তার সাহেব ভিডিওটা অন করেন। আপনার চেহারাটা একটু দেখি। ডাক্তার জুবায়ের আপনি ভিডিওটা অন করেন। আপনার চেহারাটা একটু দেখি ভাই। ভাই বাংলাদেশের কি অবস্থা? বাংলাদেশের মানে শিক্ষা ব্যবস্থার কি অবস্থা? পিয়ার রিভিউড জার্নাল পেপার কাকে বলে?
এইটা সে বলতেছে সে একজন ডাক্তার, সে পিয়ার রিভিউড জার্নাল পেপার কাকে বলে এই জিনিসটা সে জানে না। সে নাকি সায়েন্সে পড়ালেখা করছে, সায়েন্স নিয়ে গবেষণা করে সে। ওরে বাইরে ভাই, ওরে বাইরে ভাই, মানে সায়েন্স নিয়ে পড়ালেখা করলে সবচাইতে ফান্ডামেন্টাল যে জিনিসটা জানতে হয় সেটা জিজ্ঞেস করছি তারা। এমন কোনো জটিল জিনিসও জিজ্ঞেস করি নাই যে খুব কঠিন কিছু জিজ্ঞেস করছি, তা না। এটা হচ্ছে একেবারে ফান্ডামেন্টাল জিনিস জিজ্ঞেস করছি। ভাই আপনি কি আহ, ওষুধের দোকানের কম্পাউন্ডার নাকি নিজের ডাক্তার বলেন নাকি? জুবাইর সাহেব না, বলেন তো ওইটা আপনি বলতে যাব না, আমার তো মনে হচ্ছে আপনি ওষুধের দোকানে ওইটা মানে ওষুধ বেচেন, ফার্মেসির দোকানে মানে ওষুধ বেচেন, বেচতে বেচতে আপনি নিজের নামের আগে ডাক্তার লাগা বসে আছেন এখন। একটু আপনার ক্ষমাটা দেখি তো ভাই, এটা আপনার চেহারাটা দেখি তো ভাই, আপনার চেহারাটা একটু অন করেন তো, ভিডিওটা অন করেন তো একটু দেখি। আপনার সুন্দর নুরানি চেহারাটা একটু দেখি তো ভাই। ভাই আপনার নুরানি চেহারাটা একটু যাই হোক, দেখি তো ভাই। ভাই ক্যামেরাটা একটু অন করেন এখন ভাই, কি আপনি ভাই আমাকে একটু চিনা রাখি, আপনারা একটু চিনা রাখি ভাই, কারণ আমরাও তো আমাদের বাংলাদেশের দর্শকরা তো ডাক্তারের কাছে যায়, আপনারা দেখলে যেন দৌড় মারে, পিছন দিকে দৌড় মারে, ওরে বাইরে এই ডাক্তারের কাছে যাবো না এটা বলে যেন দৌড় মারে। আপনার ভাই চেহারাটা একটু দেখা দেন ভাই, অসুবিধা কি? না, এখন আপনার সাথে তো 10 লক্ষ মানুষ আছে, আমি এখানে যুক্ত হয়েছি, এটা আমার দেখানোর দরকারটা কি? না, না, আপনাকে দেখলে তো সারা মানে দুনিয়ার ভালো মানুষের, না। যাই হোক। আপনার তো ভাই মনে করেন ভুলে যদি আপনার কাছে কেউ পড়ে যায়, আপনার তো উচিত না যে আপনার এটা তো ডাক্তার মেডিকেল এথিক্স। আচ্ছা আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করি, আপনি একটু বলেন তো, মেডিকেল সায়েন্স একটা এথিক্স শেখানো হয়, সেই এথিক্সটার নাম হচ্ছে হিপোক্রেটিক এথিক্স, হিপোক্রেটিক শপথ। এটা এই জিনিসটা কি একটু বলেন তো? হিপোক্রেটিক ওথ বা এটা যে শপথ রয়েছে, সেটার একটা আপনার ওইটা একটা গুরুত্বপূর্ণ ক্রুশিয়াল বিষয় বা একটা ইম্পর্টেন্ট বিষয় মেডিকেল সায়েন্সের এটা জন্য। যাই কি? হোক, ওইটা তো এটা কি? ভিন্ন এটা কি? আলোচনা। এখন আমাকে আমার একটু প্রশ্ন বলেন। উত্তর দিতে পারেন। এটা কি আমাকে একটু বলেন। এটা কি আমাকে একটু বলেন। কারণ আমি নিশ্চিত আপনি মানে কম্পাউন্ডার অথবা আপনি ফার্মেসির দোকানে দোকানদারি করেন। দোকানদারি করতে, করতে ডাক্তার লিখা বইসা আছেন। আমি নিশ্চিত আপনি হিপোক্রেটিক শপথ কাকে বলে, হিপোক্রেটিক ওথ কাকে বলে সেটা আপনি বলতে পারবেন না। আপনি একটু বলেন এই হিপোক্রেটিক ওথ কি সেটা একটু বলেন। আমি কেন জানবো না? এখন ডক্টর আমার জুবায়ের একটু হিপোক্রেটিক ওথ কাকে বলে এবং এটার ভিতরে কি আছে এবং এটা কোথা থেকে হইছে, শুরু হইছে কবে, কবে থেকে, কোথা থেকে, কার থেকে, এটা একটু বলেন আমাদেরকে। গুগল সার্চ করতেছেন নাকি? গুগলে সার্চ করতেছেন নাকি? হিপোক্রেটিক ওথ কাকে বলে? ভাই ফার্মেসির দোকানের কম্পাউন্ডার আপনি তো ভাই ফার্মেসির দোকানে দোকানদারি করেন, আপনি ডাক্তার নিজের নামের আগে ডাক্তার লিখছেন কেন ভাই? এগুলো তো বাটপারি ভাই, আপনারা বুঝেন না যে এগুলো বাটপারি? দেখেন সে হিপোক্রেটিক ওথ কাকে বলে, হ্যাঁ, হিপোক্রেটিক শপথ কাকে বলে এই জিনিসটা সে বলতে পারতেছে না। সে একজন নিজেকে সে ডাক্তার দাবি করতেছে। আমি কোন মেডিকেল কলেজ থেকে পাশ করছেন জিজ্ঞেস করলাম, বলতে পারতেছে না। পিয়ার রিভিউড জার্নাল পেপার কাকে বলে এটা পর্যন্ত সে জানে না। হ্যাঁ, মানে সে সায়েন্স এখন নিয়ে আপনি পড়ালেখা করে নাকি, সায়েন্স নিয়ে গবেষণা করে? ভাই আপনার সাথে এখন কথা আপনি বলতে গেলে তো আমার মানিজ্যত মারা যাবে। আমি কি ছাগলের সাথে কথাবার্তা বলবো নাকি ভাই? আমি তো ছাগল পাগলের সাথে কথাবার্তা বলি না ভাই। আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন ভাই। এই টাইপের মানে এই টাইপের লোয়ার লেভেলের লোকজনের সাথে তো আমি কথা বলি না ভাই। আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন ভাই। আপনি তো ফার্মেসি দোকানদারি করেন। মানে আমারে ভাই যন্ত্রণা দিতে আহেন কেন ভাই? আমারে কেন যন্ত্রণা দিতে আহেন ভাই? হিপোক্রেটিক ওথ কাকে বলে এটা একটা বেসিক ফান্ডামেন্টাল কোয়েশ্চেন। পিয়ার রিভিউড জার্নাল পেপার কাকে বলে আমি ফান্ডামেন্টাল কোয়েশ্চেন গুলো করছি। ওহো! ভাইরে কি একটা অবস্থা ভাই। আচ্ছা, পরের জনকে যুক্ত করি। মানে এগুলোর সাথে আমার মানে মেজাজ খারাপ করে দেয় ভাই। এই জন্য একটার পর একটা সুনাহাগা মুমিন আসতে থাকে ভাই। আচ্ছা, মহাজাগতিক শক্তি আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন আপনি। মহাজাগতিক শক্তি আনমিউট করে কথা বলেন। মহাজাগতিক শক্তি আনমিউট করেন, তারপর কথা বলেন। আচ্ছা, শুভকামনা রইল। ভাই ভালো আছেন না? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, আচ্ছা বলেন। আজকে আপনার কয়েকদিন কি আগে বলার তো আছে বলেন। কথা ছিল, তো আমার বলা হলো যে মানে মুসলিমেরা, মুমিনেরা যে ওই যে মূর্তি পূজারি এটা বেশি শিরিক, এটা কুফুরি আর মুশরিক বেশি ঘৃণা করে। মানে আমাদের দেশে মানে হিন্দু ধর্ম যারা হিন্দু অবলম্বী তারা যে মূর্তি পূজা করে এটা নিয়ে। কিন্তু আমি দেখলাম যে আমাদের ওই ইসলাম ধর্মে যে ইসলাম নবী মোহাম্মদ উনি তো যে যে মক্কা শরীফ যেটারে মানে কেবলা বানাইছিল 2000 হিজরি সন, দ্বিতীয় হিজরিতে। মহাজাগতিক শক্তি তাহলে ভাই আপনার কথা ঠিকভাবে আচ্ছা আপনাকে তাহলে মহাজাগতিক শক্তি ভাই আপনি আবার একটু পরে আবার একটু যুক্ত হন, কারণ আপনার ইন্টারনেট কানেকশন খুবই খারাপ, আপনার কথা বোঝা যাচ্ছে না। আমি কথা বলার অনেকক্ষণ পরে আপনি শুনতে পাচ্ছেন, আপনি আবারও আরেকবার যুক্ত হন।